নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জিএস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। আজকে যাব দিদি ভাইয়ের বাপের বাড়ি। ওইখানে রয়েছে অষ্টম প্রহর। আজ অষ্টম প্রহরের দ্বিতীয় দিন। আজকে আমি, তোমাদের দাদা আর জয়ী তিনজনে মিলে রেডি হয়েছি, যাব সোনাখালিতে। বাড়ির থেকে সকাল সকালই বেরিয়েছি ঠিক কোথায়, কিন্তু সকাল সকালই এত রোদ্দুর, কি আর বলি, সানগ্লাস ছাড়া বেরোনোই যাবে না। ভাগ্যিস সানগ্লাসটা নিয়েছিলাম। পথে আমরা একটু তেল পাম্পে ঢুকলাম। ওইখানে একটু তেল ভরে নিলাম বাইকে। তেল পাম্পে গিয়ে আমাদের চোখে যেটা প্রথম লক্ষ্য পড়লো, যে তেল পাম্পে যে তেল দেন তিনি একজন ভদ্রমহিলা। তো এখন যেটা মনে হলো যে কোনো মেয়েই পিছিয়ে নয়, প্রতিটা মেয়ে সমস্ত কাজ করতে পারবে। তো এরপর ওইখান থেকে আবার রওনা দিলাম। এবার সোনাখালি বাস স্ট্যান্ডে নেমে বাইক থেকে একটু মিষ্টি কিনে নিলাম গপু সোনার জন্য, যেহেতু এটা অষ্টম প্রহর, যেখানে রয়েছে গপু আর রাধা মাধব, তাই পুজো দেওয়ার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। এরপর আবারও চললাম দিদিভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে সোনাখালি বাজার। এখানে যেন খুব সুন্দর দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয়। তোমাদেরকে আমি একটা দেখিয়েছিলাম না, যেখানে প্যান্ডেল হয়েছিল কাশ্মীর, ওই সেটা এইখানেই। চলেই এসেছি প্রায় দিদিভাইয়ের বাড়ি। দিদিভাইয়ের বাড়ির গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। সামনেই দেখো দুটো এইভাবে হাতি রেখেছিল, আর বড় মা এসেছিল আমাদেরকে একটু এগিয়ে আনতে। আর সময় মাত্রই দিদিভাই আমাদের দিয়ে দিচ্ছে মিষ্টির প্যাকেট, আর দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস। চলো এরপরে মিষ্টির প্যাকেটটায় কি কি আছে একটু খুলে দেখা যাক। মিষ্টির প্যাকেটটা খুলে কিছু মিষ্টি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে সোজা চলে গেলাম রাধা মাধবের দর্শন করতে, যার জন্য ঘাটাল থেকে ছুটে আসা সোনাখালিতে। রাধা মাধবকে এত সুন্দর দেখতে লাগছে, সাথে গোপু সোনাকেও, যা দেখে মন আর প্রাণ দুই জুড়িয়ে গেল। যেন পরম এক শান্তি এখানে ছিল আমার। রাধা মাধবের দর্শন করে আশীর্বাদ নিয়ে এরপর সোজা চলে গেলাম যেখানে কীর্তন হচ্ছে, মানে যেখানে অষ্টম প্রহর বসেছে। তুলসী মঞ্চটা ওরা প্রতিষ্ঠিত করেছে এইভাবে, আর তুলসী মঞ্চের ঠিক পাশে গৌর নিতাই এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর তুলসী মঞ্চটাকে অপূর্ব সুন্দর করে সাজিয়েছে। এই জায়গা ঠিক তুলসী মঞ্চের পাশেই বসেছে অষ্টম প্রহরের আসর। এইখানে কিছুক্ষণ নাম কীর্তন শুনবার পর আমি সোজা চলে গেলাম রান্নার হেসেলে। গিয়ে দেখছি কত বাজার চলে এসেছে, আর এগুলো সব রাত্রিতে রান্না হবে তারই বাজার। আর এদিকে চলছে রান্না বান্না, এগুলো সমস্ত দুপুরের রান্না বান্নাই চলছে। এদিকে তিনটে পরপর উনান, আর তিনটাতেই বড় বড় কড়া। একটাতেই যদিও বা রান্না এখন চলছে দুপুরের রান্নাটা, তো প্রায় অংশই রান্না হয়ে গিয়েছে দেখলাম, আর কিছু রান্না যেটা রয়ে গিয়েছে সেটা এখনো চলছে। এই অংশের রান্নাগুলো নিমন্ত্রিতদের জন্য, আর গোসাই এক সাইডে রান্না করছে রাধা গোবিন্দের জন্য। এই অংশের রান্নাটা গোসাই রান্না করে রাধা মাধবকে নিবেদন করবে, আর রাধা মাধবের নিবেদন করা খাবার নিমন্ত্রিতদের খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এরপর ওইখান থেকে সোজা চলে এলাম দোতলার ঘরে। দোতলার ঘরটা একটু ঘুরে দেখা যাক, যেটা দিদিভাই দেখাতে নিয়ে এসেছে, যেখানে ওয়াল পেন্টিং যেটা হাতে করে করা হয়েছে, কোনো মেশিনের দ্বারা না, যেটা অপূর্ব সুন্দর। এই রুমটা আর এই পাশের রুমটাও খুব সুন্দর ডেকোরেশন করে রেখেছে। এইখানে রয়েছে দোতলাতে পরপর দুটো রুম,
এরপরে এখান থেকে আমরা সোজা চলে যাব একটু ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘর যাওয়ার আগেও যাব একটু দোতলার ছাদ বারান্দাতে, যেখানে এরকম সেট করা রয়েছে আর মিষ্টি জয়কে একটু দোলনাতে দুলিয়ে দিচ্ছে। এইখানটাতে আরো অনেক কিছুই রয়েছে, যেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এইখানে যে দিদি ভাইয়ের যে ভাই রয়েছে, ছোট ভাই, সে এখানে খুব সুন্দর পাখির বাসা টাইপের করে রেখেছিল, খাঁচা টাইপের, যেটা অপূর্ব সুন্দর, তোমাদের দেখিয়ে দিলাম। এরপর দোতলার থেকে 3 তলায় গিয়ে ঠাকুরের দর্শন করে নিলাম আর তোমাদেরকেও ওদের বাড়ির ঠাকুর দেখিয়ে দিলাম। আর রয়েছে দোতলাতে 2খানা নয় 3খানা অ্যাকোরিয়াম, যেগুলোতে মাছ আর কচ্ছপ রয়েছে। আর একটা অ্যাকোরিয়াম রয়েছে যেটাতে মাছেরা অসুস্থ হলে সে অ্যাকোরিয়ামে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। মাছ তো দেখালাম, এবার কচ্ছপটাকে একটু দেখিয়ে দিই। এটাকে নাকি লাকি কচ্ছপ বলা হয়। ও মা, দেখো একবার, যেই ক্যামেরা নিয়ে গেছি কচ্ছপ বাবা জীবন মুখ তুলে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এরপরে চলে এলাম যে রুমটাতে আমাদের থাকতে দিয়েছে। এইখানে রয়েছে এসি, যেটা রিমোট কোনোভাবেই কাজ করছে না, এসি কমানো যাচ্ছে না স্পিড। আর এদিকে জয়ী আর মিষ্টি এভাবে চাদর চাপা দিয়ে মোবাইল ঘাঁটছে। এই রুমটাতে আমাদের দিয়েছে একটু রেস্ট নেওয়ার জন্য। এরপরে এখান থেকে সোজা চলে গেলাম আমরা দুপুরের খাবার খেতে। এখানে প্রায় ব্যাচ বসে গিয়েছে আর আমরা প্রথম ব্যাচেই বসেছি খাবার খেতে। অষ্টম প্রহরের খাবার অপূর্ব সুন্দর, যেন আলাদাই তৃপ্তি এই খাবার খেয়ে। তাই সবসময় কপালে জোটে না এই খাবার খাওয়া, তো যখনই সুযোগ পাই চেষ্টা করি প্রভুর একটু প্রসাদকে গ্রহণ করার। খাবার খাওয়ার পরে দেখছি যে এদিকে আবার রাত্রির রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিকেল বিকেল দিদিভাইয়ের সাথে বেরিয়েছিলাম দিদিভাইয়ের বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখবার জন্য। দেখছি অষ্টম প্রহর শুরু হওয়ার আগে দিদিভাইয়ের বাবা এই বট গাছটা প্রতিষ্ঠিত করেছে। বট গাছ প্রতিষ্ঠিত করলে অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ, এই 2 দিন বট গাছে জল দিতে আসতে হয়। আমাদের বাড়িতে মানে বাপের বাড়ির বাড়িতেও আমার বড় মা একটা গাছ প্রতিষ্ঠিত করেছিল। সেটাতেও প্রতি বছরই পয়লা বৈশাখের দিন বাড়ির সকল মেয়েরা যারা মেলের বার করে থাকি গাজনে, তো আমরা গাছে জল দিতে যাই। এরপর বাগানে গেলাম দিদি ভাইদের, সেখানে গিয়ে দেখছি চেরি গাছও লাগানো রয়েছে। এই প্রথম আমি চেরি গাছ দেখলাম আর চেরিটা ট্রাই করলাম। চেরি ফলগুলো কিছুটা খেতে মিষ্টি মিষ্টি, কিছুটা টক টক, কত পড়ে আছে গাছের নিচে। এরপরে সোজা চোখ গেলাম ডালিম গাছটাতে। ডালিম 2টো হয়েছে, ডালিম বলতে বেদানা। এরপরে আবারও চোখ গেল এলাচ গাছের দিকে, যেটার সাথে আমার দ্বিতীয়বার সাক্ষাৎ হলো। এর আগে দেখেছিলাম আকাশ স্যারের বাড়িতে। এরপরে দেখলাম দিদিভাইয়ের বাপের বাড়িতে। কি সুন্দর ফুল ধরেছে, যদিও বা এই ফুলগুলো আমি এর আগে কখনোই দেখিনি এলাচ গাছে। যাক, প্রথম দেখলাম একটা নতুন গাছ, বেশ ভালো লাগলো এই গাছটা কিন্তু দেখে আমার। এই ধরনের সুন্দর সুন্দর গাছ থেকে বেশ মনটা ভরে গেল। এরপরে একটু সন্ধে গড়িয়ে রাত হতে না হতেই আমরা ফার্স্ট ব্যাচেই বসে গেলাম খাবার খেতে। আমাদেরকে বাড়ি ফিরতে হবে। রাধা মাধবকে ভোগ নিবেদন করার পর যে ফার্স্ট ব্যাচটা সেটাতে বসেছিলাম আমরা সকলে মিলে খাবার খেতে। আমি, তোমাদের দাদা, জয়ী, ভাই আর বাবা, এই কজনই আমরা বাড়ি ফিরবো, তাই বসে গিয়েছিলাম খাবার খেতে।
আজকে আমরা বাড়ি চলে এসেছি। আজকের দিনটা বেশ খুব ভালো কাটলো। তো গোপালের সাথে, রাধা মাধবের সাথে বেশ দিনটা সুন্দরভাবে কাটলো, খুব আনন্দ করেছি আজকের দিনটা, সারা দিনটা জুড়ে। তো এখন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগ। এখনো মতন টাটা। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।